থেকে প্রার্থী ঘোষণা তৃণমূলের। রাজ্যের 42টি আসনে প্রার্থী ঘোষণা, 26টি আসনে নতুন প্রার্থী তৃণমূলের। তৃণমূলের প্রার্থী তালিকায় 11 বিধায়ক, টিকিট পেলেন না 5 তৃণমূল সাংসদ। তৃণমূল ভার্সেস বিজেপি, এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে। তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে, আসামেও লড়বে, ইউপিতেও লড়বে। একটা সিটে অখিলেশের সাথে কথা হয়েছে, মেঘালয় আমরা বিরোধী দল, মেঘালয় তো লড়বো। দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে, বেঙ্গল ঠিক করবে, বাংলায় দিশা দেখাবে, বাংলায় পথ দেখাবে, বাংলায় রাস্তা দেখাবে। টিকিট দিল না তৃণমূল, ফের কি তাহলে বিজেপিতে যাচ্ছেন অর্জুন সিং? তৃণমূলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগে সুর চড়ালেন বারাকপুরের সাংসদ। শুভেন্দুর মন্তব্যে বাড়ল অর্জুনের পদ্মযোগের জল্পনা। না, কোনো হতাশা নেই। ফুল বদলে কেউ টিকিট পেলেন, কেউ পেলেন না, যেমন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। 19-এর লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান অর্জুন সিং। বিজেপির টিকিটে সাংসদ হন। 3 বছর পর 2022-এর 22শে মে বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফেরেন অর্জুন। এবার 24-এর লোকসভা ভোটে সেই অর্জুন সিংকে টিকিট দিল না তৃণমূল। তারপর সুর চড়ালেন অর্জুন। আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে। কে বলেছিল? যে দলে নিয়ে আসছিল সেই বলেছে। এটা একটা ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে। মনে আক্ষেপ তো থাকবেই। 1.5 বছর ধরে দল বলে নিয়ে আসছে যে আপনাকে টিকিট দেবো ব্যারাকপুরে। দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না। টিকিট দিল না তৃণমূল, তাহলে কি আবার পদ্মপথে অর্জুন সিং? জল্পনা বেড়েছে শুভেন্দু অধিকারীর কথায়। তিনি এই 2 বছর যে গেছিলেন ব্যারাকপুর এলাকার বিজেপি কর্মীদেরকে কোথাও উত্ত্যক্ত বা আক্রমণ করেন। তার যৌথ পরিবারে থাকা পুত্র পবন সিং কখনো তার বাবা তার ছেলেকে প্রেসার করেনি যে তুমি বিজেপি ছাড়ো। দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট 34 জন এমপি ভোট দিয়েছিলেন, একটাও বিজেপির এমপি ছিল না। 2টো ভোট দ্রৌপদী মুর্মু পেয়েছিলেন, তার মধ্যে একটা অর্জুন সিংয়ের ছিল। এরই মধ্যে প্রার্থী বদলের দাবিতে 35 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন অর্জুন অনুগামীরা। এবার টিকিট পাননি বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। 2014 সাল থেকে বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল। 2021-এর ভোটের আগে বিজেপির সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। অমিত শাহের যে সভায় শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন, সেই সভায় হাজির ছিলেন সুনীল মণ্ডলও। 21-এ বিজেপির স্বপ্নভঙ্গের পর আবার তিনি তৃণমূলে। এবার অবশ্য সুনীল মণ্ডলকে প্রার্থী করেনি তৃণমূল। মতুয়া প্রভাবিত বিধানসভা আসন রানাঘাট দক্ষিণ। 21-এ বিজেপির টিকিটে এই আসন থেকে বিধায়ক হন মুকুটমণি অধিকারী। গত বৃহস্পতিবার সেই মুকুটমণি ফুল বদলে তৃণমূলে। এবার রানাঘাট লোকসভা আসনে তিনিই তৃণমূলের প্রার্থী। বিজেপি থেকে তৃণমূলে এসে লোকসভা ভোটে টিকিট পেলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণীও। 21-এর ভোটে বিজেপির টিকিটে রায়গঞ্জ থেকে জেতেন। ভোটের পরে তৃণমূলে যোগ দেন। এবার তিনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী। 21-এর ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান বিশ্বজিৎ দাস। বিজেপির টিকিটেই বিধায়ক হন। 21-এর ভোটের পর তিনি ফের তৃণমূলে যোগ দেন। দল তাকে বনগাঁ সাংগঠনিক জেলার দায়িত্ব দেয়। এবার 24-এর ভোটে বনগাঁ কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাস। দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের রাজনীতিতে পরিচিত নাম বিপ্লব মিত্র। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের তৃণমূল বিধায়ক। অনেকেই বলেন 19-এর লোকসভা ভোটের আগে তার সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা বাড়ে, কিন্তু 21-এর ভোটে তৃণমূলের টিকিটেই বিধায়ক হন, তারপর মন্ত্রী। এবার সেই বিপ্লব মিত্রকে লোকসভা ভোটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বালুরঘাট আসনে প্রার্থী করল তৃণমূল। আমার সমস্ত রকম ইচ্ছা শক্তি দিয়ে আমি চেষ্টা করব যাতে মমতা ব্যানার্জিকে আমি বালুরঘাট লোকসভা সিটটা উপহার দিতে পারি। রবিবার ব্রিগেড থেকে 42 আসনেই প্রার্থী ঘোষণা করে তৃণমূল। তালিকা থেকে বাদ গিয়েছেন তৃণমূলের 5 সাংসদ। যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী, বসিরহাটের নুসরাত জাহান, আরামবাগের অপরূপা পোদ্দার, বর্ধমান পূর্বে সুনীল মণ্ডল এবং মথুরাপুরের সাংসদ সিএম জাটুয়া। তৃণমূলের তালিকায় 26টি আসনে নতুন মুখ। 11 জন বিধায়ককে এবার লোকসভা ভোটে টিকিট দেওয়া হয়েছে। এর মধ্যে 2 জন মন্ত্রী, বিপ্লব মিত্র এবং পার্থ ভৌমিক। নিউজ 18 বাংলা।
বিজেপিতে যাচ্ছেন অর্জুন। তৃণমূলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ, প্রার্থী হওয়ার প্রতিশ্রুতিতেই তৃণমূলে ফেরা। ব্রিগেডের মঞ্চে জানতে পারলেন প্রার্থী হচ্ছেন না এবং শুভেন্দুর মন্তব্যে বাড়ল জল্পনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরুণ। অর্জুন বলছেন যে তৃণমূল বিশ্বাসঘাতকতা করেছে, অপরদিকে শুভেন্দুর কথায় স্পষ্ট যে তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখেন। তাহলে অর্জুনের কি তাহলে ঘর বাপসি হচ্ছে? হ্যাঁ দেখো, ব্যাপারটা অনেকটাই ঠিকই বলেছো যে এই ঘটনায় অর্জুন সিং যখন তিনি বাড়িতে এসে কিন্তু ক্ষোভ প্রকাশ করেন, তিনি বলেন তিনি কিন্তু তৃণমূলে যেতে চাননি, তাকে তবে তৃণমূলে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল এমনটাই কিন্তু তিনি জানান। এবং তৃণমূলে তিনি কাজ করছিলেন, কোনো বোঝা ছিল না কি কারণে তাকে এইভাবে মঞ্চে ডেকে নিয়ে তাকে টিকিট দিল না, তাকে তিনি অপমানিত বোধ করছেন। তিনি তার বক্তব্য আমাকে আগে বলতে পারতো, তাহলে আমি সেভাবে যেতাম না, কিন্তু তিনি ডেকে নিয়ে গিয়ে তাকে অন্য একজনকে তাকে ব্যারাকপুরে সাংসদ করে পদের জন্য এই করা হলো, সেই কারণে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এও বলছেন যে তিনি কিন্তু কখনো দল বিরোধী কোনো কথাবার্তা বলেননি বা কোনোভাবে তিনি তাকে কেন নিয়ে যাওয়া হলো এটা নিয়ে কিন্তু তিনি উৎসাহ প্রকাশ করছেন। তারপর যখন শুভেন্দু অধিকারী যখন এই কথাটা বলেন যে তিনি তার দলের সঙ্গে কোনো সম্পর্ক ভালো ছিল এবং তার সঙ্গে যোগাযোগ, তার ছেলে কিন্তু পবন সিং তিনি কিন্তু বিজেপিতেই আছেন, সব মিলিয়ে কিন্তু এখন অর্জুন সিং এখন এটাই দেখার তিনি কি তৃণমূলেই থাকেন না তিনি অন্য জায়গায় কোনো বিজেপিতে তিনি যাওয়ার জন্য। তার বাড়ির সামনে কিন্তু যে মানুষের ভিড় কিন্তু এখন রয়েছে। তিনি একটা কথা গতকাল বলেছিলেন যে আমি দলীয় কর্মীদের সঙ্গে কথা বলবো, তারা কি বলে শুনবো, তারপর আমি যাদের আমার যারা ভক্ত আছে তাদের আমাদের সঙ্গে যার সঙ্গে থাকি তারা যদি বলে তাহলে আমি অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হব। এর মধ্যে দল কোনো যদি তাকে সম্মানজনক পদ দেয় তাহলে তিনি চিন্তা করবেন কিনা বা তিনি থাকবেন কিনা সেটা নিয়ে কিন্তু এখন সংশয় রয়েছে। বেশ, ধন্যবাদ অরুণ। আর এ নিয়ে দিলীপ ঘোষ তিনি কি বলছেন শুনুন। অর্জুন সিংয়ের মতো এত পুরনো নেতা, এত অভিজ্ঞ রাজনীতিবিদ, এমএলএ এমপি থাকলেন, উনি টিএমসিকে চিনতে পারেননি এখনও? পরস্পরকে ভালোই চেনেন, এখন লুকোচুরি খেলা চলছে আর শেষ গোলটা টিএমসি দিয়ে দিল। উনি ভাবুন, বিজেপির লোককেও উনি অখুশি করেছেন, আমাদের কর্মীরা হাতে প্রাণ নিয়ে লড়াই করে ওনাকে জিতিয়েছিল। ওনার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, উনি চলে গেছেন, তো সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। এখন যেখানে গেছিলেন সেই পার্টির উপরে ভরসা করেছেন, সেই পার্টির যেমন ক্যারেক্টার সেরকমই করেছে। যে খবরের দিকে নজর রাখবো, ইডির ওপর হামলার ঘটনায় সিবিআই তলব। শাহজাহান ঘনিষ্ঠ 3 জনকে তলব করা হলো এবং আজকে এই সিবিআই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইডির ওপর হামলার ঘটনায় সিবিআই তলব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, কাদের তলব করা হলো? দেখুন, জিয়াউদ্দিনকে তলব করা হয়েছে, জিয়াউদ্দিন সহ 3 জনকে তলব করা হয়েছে। কারণ আমরাই শনিবার দিন খবর করেছিলাম যে শাহজাহান থেকে 8 জন সাগরেদ, যারা শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ, যারা ইডির ওপর হামলার ঘটনা কিন্তু পরিচালনা, অর্থাৎ যারা নেতৃত্ব দিয়েছিল 8 জন, তাদের কিন্তু নোটিশ ইস্যু করা হবে বা তাদেরকে ডাকা হবে। সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে জিয়াউদ্দিন, যিনি হচ্ছেন সরবেরিয়া এলাকার একটি গ্রাম পঞ্চায়েতের মেম্বার, জিয়াউদ্দিন সহ 3 জনকে নোটিশ ইতিমধ্যে পাঠানো হয়েছে এবং আজকে তাদেরকে নিজাম তালিকায় ডাকা হয়েছে, অর্থাৎ সিবিআই দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। কারণ তাদের জিজ্ঞাসাবাদ করতে চাইছে যে যেভাবে এই হামলার সংগঠিত হয়েছিল, অর্থাৎ শাহজাহান শেখের বাড়িতে 5 জানুয়ারি ইডি আধিকারিকরা অভিযানে গিয়েছিল, কিন্তু অভিযান তারা চালাতে পারেননি, তো তাদের উপর হামলার ঘটনা পাবে। এবং ওই দিন বাড়িতে বসেই শেখ শাহজাহান বিভিন্ন ব্যক্তিকে ফোন করেছিল, সেই ফোন কল ডিটেলস কিন্তু ইতিমধ্যে ইডি আধিকারিকদের হাতে এসেছে। তাদের দেখা গেছে জিয়াউদ্দিনকেও শেখ শাহজাহান ফোন করেছিল এবং জিয়াউদ্দিন সহ 8 জন যারা মূলত হামলা পরিচালনার কাজ করেছিল, তারা লোকজন জড়ো করা এবং হামলা কিভাবে হবে এবং কি বস্তু ব্যবহার করা বা হামলার ক্ষেত্রে সমস্তটা কিন্তু তারা বাইরে থেকে পরিচালনা করেছিল। এবং ঘটনাস্থলে কিন্তু জিয়াউদ্দিন সহ যে 8 জন ছাত্রদের কথা বলা হচ্ছে, তাদের উপস্থিতি কিন্তু পাওয়া গিয়েছে এবং ফুটেজ থেকে তাকে চিহ্নিত করা হয়েছে। তাই জিয়াউদ্দিন সহ 3 জনকে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে এবং আজকে তাদেরকে সিবিআই দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। কারণ শাহজাহানকে এই মুহূর্তে সিবিআই কাস্টাডিতে রয়েছে, সেক্ষেত্রে সিবিআই দপ্তরে চাইছেন যে যারা হামলার ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ছিল বা নেতৃত্ব দিয়েছিল তাদের সাথে শাহজাহানকে বসিয়ে কিন্তু তারা ইন্টারোগেট করতে চাইছে বা তারা বয়ান স্টেটমেন্ট কিন্তু তারা রেকর্ড করতে চাইছে। কারণ বুধবার পর্যন্ত কিন্তু শাহজাহানকে কাস্টাডিতে পাওয়া গিয়েছে, সেক্ষেত্রে হাতে স্বল্প সময় রয়েছে। এই কারণেই যে 8 জনের কথা উঠে আসছে, যে 8 জনকে চিহ্নিত করা হয়েছে, শাহজাহানকে অত্যন্ত ঘনিষ্ঠ, তাদেরকে ডেকেই কিন্তু স্টেটমেন্ট রেকর্ড করার কিন্তু প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে। এই কারণেই 3 জন আমরা জানতে পারছি জিয়াউদ্দিন সহ 3 জনকে আজকেই সিবিআই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ অমিত। আইএসএফ তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়ের পোলেরহাটের পশ্চিম সাতুলিয়ার ঘটনা।
আইএসএফ এর বৈঠক চলাকালীন হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে আইএসএফ, পাল্টা আইএসএফ এর বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূলের। ভাঙড়ে আহত দুপক্ষের বেশ কয়েকজন। আইএসএফ তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়। আইএসএফ এর বৈঠক চলাকালীন হামলার অভিযোগ উঠছে। বুথ কমিটি তৈরি হচ্ছিল সাতুলি, তৃণমূলের গুন্ডা বাহিনীরা তারা আগে থাকতেই আজকে ওরা রেডি ছিল ওই বুথের যে প্রার্থী আনার বলে, সে এবং তার গুন্ডা বাহিনী এনে ব্যাপক মারা মেরেছে আমাদের কয়েকজনকে। যারা মেরেছে তারা তৃণমূল করে এবং তৃণমূলী হরমত বাহিনী। তারা আমাদের নেতৃত্বর সঙ্গে আলোচনা করে এর জন্য আমরা যতদূর যাবার ততদূর যাব। আমাদের ধর্মতলা মিটিং ছিল, ওখান থেকে আমাদের অবজারভার শওকত মোল্লা নির্দেশ করলো যে ভাঙড়ে এসো, 1 ঘন্টার মধ্যে একটা মিটিং করতে হবে। আমার দুটো কর্মীর আমি যেতে বলি তোরা কি বার্তাটায়, সেই বার্তাটা তোরা শুনে চলে আসবে, ঠিক আছে? সেই মতামত আমার কথা শুনে আমার কর্মী দুটো যায়, গেলে ওখান থেকে ফেরার পথে দাঁড়ানির সাথে সাথে বলে তোরা কারা, যেই এই কথা বলার স্বার্থেই একদম সঙ্গে সঙ্গে এদের উপরে আক্রমণ। টিএমসিরা করছে বলে ওদের হয়তো হিংসা লাগছে। অশান্ত ভাঙড়কে শান্ত করতেই 2টি থানা ভেঙে মোট 8টি থানা করে তার দায়িত্ব দেওয়া হয় কলকাতা পুলিশকে। কিন্তু এতে উল্টে সমস্যায় পড়তে হয়েছে ভাঙড়ের চাকরি প্রার্থীদের। চাকরির ফর্ম ফিল আপ করতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ করছেন চাকরি প্রার্থীরা। ভাঙড়কে শান্ত করতে 2টি থানা ভেঙে মোট 8টি থানা করা হয় এবং তার দায়িত্ব দেওয়া হয় কলকাতা পুলিশকে। কিন্তু এতে উল্টে সমস্যায় পড়তে হচ্ছে ভাঙড়ের চাকরি প্রার্থীদের, কারণ ফর্ম ফিল আপ করতে গিয়ে যেহেতু 8টি থানা রয়েছে, তাই তারা কোন থানার আন্ডারে যাবেন, কোথায় যাবেন তারা বুঝতে পারছেন না, এমনটাই অভিযোগ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি কল্যাণ। 8টি থানা, স্বাভাবিকভাবে তাদের তো অসুবিধা চাকরি প্রার্থীদের হচ্ছেই, তাহলে সলিউশন কিভাবে তারা এই সমস্যার সমাধান পাবেন? একেবারেই অনিন্দিতা, জানিয়ে রাখি গত কয়েকদিন ধরে কিন্তু ফেসবুকে একটি লেখা ঘোরাঘুরি করছিল এই ভাঙড় এলাকা জুড়ে, যে যারা চাকরি প্রার্থী তারা কিন্তু যখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছে তারা কোনোভাবে ফর্ম ফিল আপ করতে পারছে না। আর তার কারণ হিসাবে হচ্ছে এই যে মোট 8টি থানা হয়েছে, সেই 8টি থানা হওয়াতে যে দক্ষিণ 24 পরগনার বাসিন্দা ভাঙড়ের যারা রয়েছে তারা দক্ষিণ 24 পরগনার বাসিন্দা, ফলে ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই যে সাইট থাকছে সেই সাইটে গিয়ে যখন দক্ষিণ 24 পরগনা মারছে, সেখানে কিন্তু দক্ষিণ 24 পরগনা সিলেক্ট করলে ভাঙড়ের যে 8টি থানা, সেই নতুন 8টি থানা দেখানো হচ্ছে না। বিশেষ করে এই সমস্যা দেখা গেছে যে কলকাতা পুলিশের যে কনস্টেবল নিচ্ছে, সেই কলকাতা পুলিশের কনস্টেবলের যে ফর্ম ফিল আপ হচ্ছে, সেই ফর্ম ফিল আপ করতে গিয়েই বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে চাকরি প্রার্থীরা। তারা যখন দক্ষিণ 24 পরগনা মারছে, যেমন 8টি থানা দেখাচ্ছে না, সেখানে যখন কলকাতা জেলা সিলেক্ট করছে সেখানে কিন্তু দিব্যি এই 8টি থানা দেখাচ্ছে। ফলে সেখানে কলকাতা জেলা যখন সিলেক্ট করছে, তারপরে যখন থানাতে আসছে থানা দেখাচ্ছে, কিন্তু তারপর যে পিনকোড, পোস্ট অফিস, যে সমস্ত আরও যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন হয়, সেখানে কিন্তু বাকি ডকুমেন্টস আর দেখা যাচ্ছে না। আর এর ফলেই কিন্তু চরম বিপাকে পড়েছে ভাঙড়ের যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছে তারা। ফলে যে কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ হচ্ছে এই মাসের মধ্যেই সেই ফর্ম ফিল আপ কিন্তু শেষ হবে। আর এই চাকরি প্রার্থীরা ফর্ম ফিল আপ করতে না পারলে তারা কিন্তু এবারও পরীক্ষায় বসতে পারবে না বলে হতাশায় ভুগছে। এই নিয়ে একাধিকবার এলাকার যে সমস্ত প্রশাসনের আধিকারিক রয়েছে তারা কিন্তু সেই প্রশাসনের আধিকারিকের কাছে দরবার হচ্ছে। প্রশাসনের আধিকারিকের পক্ষ থেকে বলা হচ্ছে যে কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক ছাড়া এই সমস্যার সমাধান কেউ করতে পারবে না। কিন্তু যারা এলাকার সাধারণ, যারা গরিব মানুষ, যারা গরিব চাকরি প্রার্থী, সাধারণ ঘরের ছেলেপেলেরা, তারা কলকাতা পুলিশের যে উচ্চ পদস্থ আধিকারিক রয়েছে সেখানে কিভাবে পৌঁছাবে, সেই নিয়ে কিন্তু যারা ভাঙড় ডিভিশনের যে সমস্ত পুলিশ আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গেও যোগাযোগ করেছে। যদি আর কয়েকদিনের মধ্যে এই সমস্যার সমাধান না হয়, তারা কিন্তু চাকরি পরীক্ষায় বসতে পারবে না বলে জানাচ্ছে। ধন্যবাদ কল্যাণ। কনস্টেবলের যে ভ্যাকান্সি বার হচ্ছে, এটা আজ 3-4 দিন ধরে বিভিন্ন সাইবার ক্যাফে গিয়ে আমরা ফর্ম ফিল আপ করার চেষ্টা করছি, কিন্তু সেখানে গিয়ে দক্ষিণ 24 পরগনা জেলা সিলেক্ট করার পরে ভাঙড় থানা এবং নতুন যে 4টি থানা হয়েছে সেই 4টি থানা আসছে না। এরপর আমরা ফর্মটা ফিল আপ করতে পারছি না। এই ভাঙড়ের যে নতুন 8টি থানা হওয়ার কথা আছে, কিন্তু বর্তমানে 4টি হয়েছে। এই থানাগুলো যদি দক্ষিণ 24 পরগনা জেলার আওতায় রাখা হয় এবং কলকাতা পুলিশ অধীনে থাকলেও আমাদের ফর্ম ফিল আপ করতে সমস্যা হবে না। আমাদের ভাঙড়ের প্রশাসনিক অধিকর্তাদের কাছে বলবো বিষয়টি জরুরি সমাধান করার জন্য।
আর ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব। ঝাড়গ্রামের তুঙ্গাধুয়ায় এবার হাতির দল এবং লোকালয়ে হাতির দলের তাণ্ডব চলে। হাতির তাণ্ডবের কারণে ফসলের বিপুল ক্ষতি হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু। রাজু বিস্তারিত বলবে। রাজু, দেখো অনিন্দিতা, প্রথমেই বলবো এই হাতির সমস্যা যেন একটা প্রতিনিয়তার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ অধিকাংশ সময় যদি দেখা হয় তাহলে হাতির দল যেভাবে বিভিন্ন জায়গায় ঢুকছে, ফসলের ক্ষতি করছে, বাড়িঘর ভাঙছে এবং মানুষের প্রাণ নাশ হচ্ছে, তাতে প্রতিনিয়ত হাতির তাণ্ডব তো লেগেই রয়েছে এবং তার আতঙ্কে গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। ইতিমধ্যে প্রায় 30 থেকে 40টি হাতির দল এই ঝাড়গ্রাম হয়ে লোকালয়ের যে গ্রামের চাষ, সেই চাষের জমির উপর দাপিয়েছে এবং তারপরে তুঙ্গাধুয়া হয়ে আবার যাচ্ছে সাকরাইলের দিকে। সেক্ষেত্রে এই 40টি হাতির দল প্রবেশ করাতে রীতিমতো আতঙ্কিত গ্রামের মানুষ এবং বন দপ্তরের তরফ থেকে সেই হাতিগুলোকে সেখান থেকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। সারা বছর যদি দেখা হয় হাতির সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, আর তার এই বছরের যদি সংখ্যা দেখা হয় তাতে হাতির হানায় প্রায় 32 জনের মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে বন দপ্তরের একটা অভিযোগ উঠছে মানুষের যে বন দপ্তর ব্যবস্থা নিচ্ছে না, কিন্তু বন দপ্তর এক অংশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে বনকর্মী কম থাকার ফলেই এই হাতির সমস্যা ঠেকানো যাচ্ছে না। আর এই হাতির সমস্যা নিয়ে বিভিন্ন জায়গায় মানুষের আতঙ্ক এবং মানুষের ক্ষোভ প্রশাসন এবং বন দপ্তরের উপর বেড়েই চলেছে। আজও ঠিক একই রকম ভাবে এই হাতির তাণ্ডব, ফসলের ক্ষতি এবং হাতির দল যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে এই এলাকায়, আরো আতঙ্ক বেড়েছে গ্রামের মানুষ। ফসলের ক্ষতি যে কারণে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন সেখানকার কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ।